আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটি আর থামবে না। তবে গন্তব্যে পৌঁছানোর আগে সেরে নিতে হবে প্রয়োজনীয় সংস্কার, এমনটা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুতই পাওয়া যাবে রোডম্যাপ। 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের নেয়া নানা উদ্যোগের কথাও তুলে ধরেন। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেছেন, শুধু আগামী নির্বাচনের জন্যই নয়, সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে কমিশন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করেছেন, নির্বাচন দিতে যত দেরি হবে ততই সমস্যা বাড়বে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কি বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আলোচনা করার জন্য 3 জন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন, আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিয়ে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর কাজী মারিফুল ইসলাম, এবং আরও আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, একই সাথে আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে প্রশ্ন রাখতে পারেন, কিংবা মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্যের পরে আপনার যে প্রতিক্রিয়া কিংবা ভাবনা আছে বা আপনি যা ভাবছেন সেটাও ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতেই আনিকা তাহসিনা, আপনার কাছে আসতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য এবং 100 দিন যে পার করলেন, নানা উদ্যোগ নিলেন, এই আজকের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য 100 দিন পার হলো, এই দুটি বিষয়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিভাবে দেখছে? ধন্যবাদ। প্রথমেই আসলে প্রধান উপদেষ্টার বক্তব্যের দিকে যদি যাই, আমরা আমাদের ছাত্র জনতার দাবি এবং প্রধান উপদেষ্টার বক্তব্য দুটোর অ্যালাইনমেন্ট খুবই স্পষ্ট। যে আমাদের দাবি ছিল যে আমরা একটি রাজনৈতিক ব্যবস্থার বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ চাচ্ছি। শুধুমাত্র একটি নির্বাচন কিন্তু আমাদের সমস্যার সমাধান কখনোই করতে পারবে না। এবং প্রধান উপদেষ্টা আজকে সরাসরি রোডম্যাপের ঘোষণাই দিয়ে দিয়েছেন। তার মানে আমরা একটি সংস্কার পদ্ধতির মাধ্যমে এগিয়ে একটি সঠিক নির্বাচন ব্যবস্থার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যেটি আমাদের আসলে জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল, যে আমরা একটি ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ এন্টার করুক এবং বাংলাদেশ 2.0, যেটি আমরা বাংলাদেশের সম্পূর্ণ সংস্কার এবং বাংলাদেশের ফ্যাসিবাদী ব্যবস্থা এবং অন্যান্য অপরাধমূলক ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ চেয়ে আমরা আমাদের রাজনৈতিক বন্দোবস্ত করব। আমার মনে হয় এই জায়গায় প্রধান উপদেষ্টা একদম স্পষ্ট নিজের বক্তব্য তুলে ধরেছেন এবং আমরা ছাত্র জনতা তার এই স্ট্যান্সের সাথে সম্পূর্ণ একমত। এবং এই 100 দিনের নানা যে উদ্যোগ বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার যেটি নিয়েছে, সেটি নিয়ে কোথায় কোথায় ঘাটতিগুলো আছে সেগুলোকে তিনি অস্বীকার করে যান নাই, বরং এগুলোকে তিনি স্বীকার করেছেন, কিভাবে সমাধান করা যায় সকলের সহযোগিতা চেয়েছেন। আপনার কাছে প্রশ্ন হলো যে 100 দিনের সরকার রাজনৈতিক দলসহ অন্যান্য স্টেক হোল্ডার বংশীজন যারা আছে তাদের সহযোগিতা কতটুকু পেয়েছে বলে আপনি মনে করেন? আপনার দৃষ্টি আপনি কতটুকু দেখছেন যে সরকার সহযোগিতা পাচ্ছে? শুধুমাত্র আসলে ছাত্র জনতা না, দেশের একজন সচেতন নাগরিক হিসেবেও আমি যেটি দেখছি যে প্রথমে যদি আমি আমার এলাকায় যাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে বাংলাদেশ 2.0 বা বাংলাদেশ নতুন বাংলাদেশের মানুষের চাওয়া ছিল যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে পরিবর্তন করে এবং পরিমার্জন করে আমাদের সামনে আসবে এবং তাদের নতুন এক ধরনের রূপ আমরা দেখতে পাবো। কিন্তু আসলে আমাদের নিজেদের এলাকার দিকেও যদি তাকাই, যে ওইসব জায়গায় আসলে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এবং সাধারণ মানুষের জীবনে যেই ধরনের পরিবর্তন আমরা আশা করছিলাম এবং যে কারণে তারা রক্ত দিয়েছেন, আমার মনে হয় সেই স্বপ্ন তাদের বাস্তবায়িত হয়নি এবং রাজনৈতিক দলগুলো আসলে সেই জায়গায় কিছুটা তাদের ঘাটতি দেখা যাচ্ছে। তবে আমি মনে করি, যেহেতু আমরা সবাই মিলে এই ফ্যাসিবাদ রুখতে এক হয়েছিলাম, সে জায়গায় আমাদের এখনো একমত হওয়ার জায়গা আছে এবং এক হওয়ার জায়গা আছে। সেই জায়গাটা কি নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কি বেড়ে যাচ্ছে কিনা? প্রথমত রাজনৈতিক দলগুলোর আসলে জুলাই বিপ্লবের মূল ধারায় থাকতে হবে এবং বিপ্লব পরবর্তী সরকারের কার্যক্রম কেমন হওয়া উচিত এবং কতটুকু তাদের সময় লাগতে পারে, এই বিষয়টির ব্যাপারে তাদের সহনশীল হতে হবে। আমি যেটা মনে করছি, নির্বাচন একটি ডেমোক্রেটিক ব্যবস্থার অন্যতম একটি উপায়
এটি বাংলাদেশের সকল সচেতন নাগরিক নিজেরা উপলব্ধি করে এবং আমরা ছাত্র জনতা স্বীকার করি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে প্রচণ্ড রকমের তারা অ্যাওয়্যার জিনিসটা নিয়ে যে তারা কাজ করবেন, কিন্তু সেই জন্য আমাদের সবার সহনশীল না হলে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় কোনো কারণে, সেটা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের জন্য কোনো সুফল বয়ে আনবে এবং কারোর জন্য সেটি শুভকর হবে না বলে মনে করছেন। আনিকা তাহসিনা, অসংখ্য ধন্যবাদ। খন্দকার মাসুকুর রহমান মাসুক ভাই, আসতে চাই যে নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে সহনশীল হতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা মনে করছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার যে বক্তব্যে আপনারা যে বারবার সরকারের কাছে একটি নির্বাচনী রোডম্যাপ চাচ্ছেন, সেই রোডম্যাপ এর প্রশ্নে বা রোডম্যাপের যে প্রেক্ষাপট কতটা পরিষ্কার হলো আজকের বক্তব্যে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে, বিশেষ করে আজকে এখানে অনিকাকে আমি ধন্যবাদ জানাই। এই অগস্ট বিপ্লবেরও একজন অগ্রণী ভূমিকা পালন করেছেন, একজন গর্বিত নাগরিক বা ছাত্র। দেখুন, 5 তারিখের পট পরিবর্তনের পর যে বিষয়টায় সামনে এসেছে, রাষ্ট্র পরিচালনা করবে কারা? রাজনীতিবিদরা। এর বিকল্প এখনো হয়নি। নির্বাচনের বিকল্প কি আছে? নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই। রাষ্ট্র পরিচালনা, এ রাষ্ট্রের মালিক জনগণ। জি, জনগণ সিদ্ধান্ত নিবে আগামী 5 বছরের জন্য তাদের সেবা কে করবে, এবং এই রাষ্ট্রের মালিকানা রিনিউ করার জন্য 5 বছর পর পর জনগণ একটি সুযোগ আছে ভোটের মাধ্যমে। কিন্তু সেখানে যে ব্যত্যয়গুলো দেখা যাচ্ছে সেগুলো সংস্কার না করে যদি নির্বাচন হয়, আমি আসি, দেখেন, এর বিকল্প নাই। কে রাষ্ট্র পরিচালনা করবে? মালিক তো জনগণ। আমি জনগণের মধ্যে থাকলে আপনার আমি, কোনো বিকল্প নেই। আসি আমি, আপনার সংস্কারের চলমান প্রক্রিয়া। জি, অনিকার ভাবনা, ধরেন অনিকা 24-এর এখানে ছাত্র ছিল, আনিকা ও যুদ্ধ, ও ওখানে অংশগ্রহণ করছে, ও গর্বিত। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স হয় নাই, মুক্তিযুদ্ধ হতে পারতাম। এরশাদ বিরুদ্ধে 9 বছর আন্দোলনে একজন এই দলের একজন কর্মী হিসাবে যোদ্ধা ছিলাম। এই 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের একজন নগণ্য কর্মী ছিলাম। আমি এই প্রফেসর সাহেবকে বলতেছিলাম জেলখানার অভিজ্ঞতা, আংশিক ওনাকে বর্ণনা করেছি। 17 বছর, সবকিছু তো আর বলা যায় না। না, আমি যতটুকু বলা যায়, আমি যে কথা বলতেছিলাম, দেখেন, এটা একটা অনির্বাচিত সরকার। কিন্তু মাসুক ভাই, আপনি অনির্বাচিত সরকার বলেন, সেটা সরকারও বলছে, কিন্তু এই সরকারটি কেন আসলো? না, সেই হলো কেন? এই সরকারটি আন্দোলন সংগ্রাম করে আমরাই আনেছি, সবাই মিলে, ছাত্র জনতা। শুনেন, একদিনে হয় নাই। 17 বছরের ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমাদের করতে হয়েছে। অত্যাচার, নির্যাতন, বাড়িতে ঘুমাইতে পারি নাই। আমি বারবার বলেছি, আমার মেয়ে 17 বছর বড় হয়েছে, পুলিশ বলতে বাবাকে ধরতে আসে, পুলিশ বলতে বাবাকে পিটিতে আসে। একটা পুলিশ ইউনিফর্ম পরা পুলিশ তার বাবার পাশে বসে ভাত খেতে পারে, কবি খেতে পারে, এটা আমার মেয়ে বোঝে নাই। মজ্জে মশাই আলার বিএনপির যুগ্ম মশাই এখন উপদেশ, সে বলছে, আমার নাতি বলে পুলিশ দাদা পিটায়। এই তো 17 বছর হয়েছে। সেটারই তো ফলশ্রুতি। এখন যেটা বলে, আমি বলি, অনিকা যে কথা রাজনৈতিক দলের পরিবর্তন পরিমার্জন, আমি খুব গুরুত্ব দিই। ওর এই যুগের ভাবনাটা কি? রাজনৈতিক দল পরিবর্তন পরিমার্জন সংস্কার চলমান প্রক্রিয়া। আমি একটা দলের কর্মী, আমার জনগণ কি চায়, এখন বর্তমানে ছাত্রছাত্রীরা কি চায়, টুপিওয়ালা জনগণ কি চায়, এটা যদি আমার দল না বোঝে, আর আমার দল সেই কর্মসূচি নিয়ে আমি জনগণের কাছে না যেতে পারি, জনগণ আমাকে ভোট দেবে না, জনগণ আমাকে পছন্দ করবে না, জনগণ তাদের সেবা করার জন্য আমাকে বেছে নেবে না। আমি বলি, অনিকা যে কথাটা বলেছেন, ওর দেশে গ্রামে গেলে পরিবর্তন দেখেন, কথা সঠিক। আমি ধরিলাম যদি সঠিক হয়, ও পরিবর্তন কি বুঝাইছে সেটা তার মধ্যে থাকলো।
যদি সেইটাই হয় তাহলে সেই দলকে জনগণ বেছে নেবে না, ভোট দেবে না। অনেকে সেই দলকে বেছে নেবে না, অনেকে সেই দলের বিরুদ্ধে গণতান্ত্রিক পরিবেশে বক্তৃতা দিবে। 24, 18, 28, 24 আরে 14, 18, 24-এর মধ্যে তো আর ইলেকশন হবে না। মাসুক ভাই, না অনেকে গিয়ে তো সেই দলে অনেকে গিয়ে তো ভোট দিতে পারে নাই। আমার মনে হয় অনেকে ভোট দিতে পারে না এই পর্যন্ত। অনেকে গিয়ে তো ভোট দেওয়া না, শুধু অনেকে বক্তৃতা দিতে পারবে এই দলকে ভোট দেবেন না, তাদের এই চরিত্র, তাদের এই পরিবর্তন আসে নাই, তারাই রক্তের বিভিন্ন সুযোগ আছে, জনগণ ভোট দেবে না। এক আসি, আমি বলেছি এই আরব বসন্ত আর এই 5 বাংলা বসন্ত কিংবা 5 বিপ্লবের পর যদি এদেশের মানুষ শিক্ষা, রাজনীতিবিদরা শিক্ষা না নেয়, জি, তো তাদের পস্তাতে হবে। ধরেন পরিবর্তন তো একাই ধরি, আওয়ামী লীগের মতো একটা পুরনো দলের প্রধান শেখ মুজিবের কন্যা তার হাজার হাজার কোটি কর্মীকে সমুদ্রে ভাসিয়ে পালিয়ে গিয়েছে। সোজা কথা, পলাতক, এবং ওনার দলের কোনো নেতা কর্মী সবাই পালিয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের নিয়োগ বাইতুল মোকাররমে ইমাম পালিয়ে যায়, একটা স্কুলের হেডমাস্টার, একটা কলেজের প্রিন্সিপাল পালিয়ে, কোনো আমল হয় নাই। 111 হয় নাই বিএনপি ক্ষমতার পর 2 বছর। আমি আপনাকে 2 বছর আমাদের প্রতি স্টিমরোল চালানো হয় নাই, বেগম খালেদা গ্রেপ্তার, তারেক রহমানকে গ্রেপ্তার হয় নাই, আমাদের লোক পালিয়ে গিয়েছে, যায় নাই। যদি এর থেকে যদি শিক্ষা নিয়ে কোনো রাজনৈতিক দল, ওর কথা আমি বলা, কোন আপনি বলছেন রাজনৈতিক দল যদি শিক্ষা না হয় ভবিষ্যতে তাকে পস্তাতে হবে। না তাহলে জনগণ সেটা করবে। আমি যদি না বুঝি, যেমন আমরা সংস্কার, আমরা 2023 সালে 17 সালে 31 দফা রাষ্ট্রীয় সংস্কার দিয়েছি। জি, আমরা রাষ্ট্রীয় সংস্কার দিয়েছি। আমাদের গঠনতন্ত্রে ছিল না 2 টার্ম প্রধানমন্ত্রী, আমরা 2 টার্ম বলছি, আমরা রেইনবো সরকারের কথা বলছি, অনেক সংস্কার দিয়েছি। পাবলিক যদি আমাদের এটা পছন্দ না করে ভোট দেবে না। আমাদের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার, আপনার কাছে আসতে চাই যে জনগণ যদি পছন্দ না করে সেটি জনগণ ভোট দিবে না, সমর্থন দিবে না, সেটি তো আছেই। কিন্তু আমরা অতীতের নির্বাচনগুলোর দিকে তাকালে দেখতে পাই জনগণ যে সমর্থন দিচ্ছে কি দিচ্ছে না সেটিও প্রক্রিয়াগতভাবে জানার কোনো উপায় থাকে না। এই প্রক্রিয়া থেকে বা এই প্রশ্ন থেকে মৌলিক নির্বাচনের প্রশ্নে মৌলিক সংস্কারগুলো সম্পন্ন না করে নির্বাচন হলে এই জটিলতা আগামী দিনে কতটা থেকে যাবে? জি, অনেক ধন্যবাদ আমাকে এই আজকের আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে দেখেন, আমরা একটা বড় রকমের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে, যদি স্বাধীনতাটাকে আমরা একটা প্রধানতম মাইলস্টোন ধরার পরে যে রাষ্ট্র এবং যে সমাজ আমরা পেয়েছি, সেটার যে পরিবর্তনের যে পর্যায়গুলো অতিক্রম করেছি, সেই পরিবর্তনের মধ্যে অভূতপূর্ব এবং অন্যতম একটা পর্যায়ে আমরা এই মুহূর্তে অতিক্রম করছি। ফলে এইটার কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোকে আমরা স্বাভাবিক অন্য যে কোনো রাজনৈতিক পরিবর্তনের জায়গা থেকে আলাদা করে দেখার ব্যাপার আছে। প্রথমত দেখেন যে এইটা এমন একটা ব্যবস্থা যে আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে পুনরাগমন ঘটেছিল 1991 সালে, তারই একটা কিন্তু ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 2009। তার মানে একটা রাজনৈতিক দল একটা নির্বাচনের মধ্য দিয়ে, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ক্ষমতায় এসেছিল। জি, কিন্তু তারপর আমরা কি দেখলাম, সেই নির্বাচনের পরে আমরা 14, 18 এবং 24-এর নির্বাচনগুলোর তথাকথিত নির্বাচন, সাজানো নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে একটা দল ক্রমশ কিভাবে একটা ভয়ঙ্কর রকম একটা ফ্রাঙ্কেনস্টাইনে একটা দানবে পরিণত হয়েছে, একটা ফ্যাসিস্ট দানবে পরিণত হয়েছে। তার মানে হচ্ছে, প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে গণতন্ত্রের জন্য নির্বাচন একটা অন্যতম শর্ত বটে, প্রধানতম শর্ত, প্রথমতম শর্ত, কোনো সন্দেহ নেই। কিন্তু এই নির্বাচনটা আমাদেরকে গ্যারান্টি দেয় না যে বা যারা ক্ষমতায় আসবে সে তারা যে জনগণের ম্যান্ডেট অনুযায়ী কাজ করবে, জনগণের দাবি অনুযায়ী কাজ করবে, সেটাকে নিশ্চিত গ্যারান্টি দেয় না। সেই গ্যারান্টির জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো জরুরি, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক দল নিজেই। তার যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আছে, সেটি একটা গণতান্ত্রিক হওয়া দরকার।
এবং মানুষের এই রাজনৈতিক এইবারে 5ই আগস্টের পরে এই 100 দিনে রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটুকু সংস্কার দেখছেন, বিশেষ করে বড় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার কতটুকু দেখছেন? আমি আমি যদি স্ট্রেট আপনার প্রশ্নে চলে যাই, সেই জায়গায় যদি যেতে চাই, তো তাহলে যেটা দেখা যাচ্ছে যে আমি কোনো দৃশ্যমান পরিবর্তন রাজনৈতিক দলগুলোর ভেতরে দেখছি না, সত্যি কথা যেটা। তার ফলে আমি এই রাজনৈতিক দলগুলোর কাছে যে আচরণটা প্রত্যাশা করব, যে তারা জনগণের কাছে যে ওয়াদা দিবে, যে প্রতিশ্রুতি দিবে, সেটা অনুযায়ী যে তারা কাজ করবে পরের 5 বছরে, সেই করার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি এবং যে প্রতিজ্ঞা এবং যে নিজেদের ভিতরে যে ঘর মনস্তাত্ত্বিক সংস্কার, সেটি কিন্তু পুরোপুরিভাবে অনুপস্থিত রয়েছে এখনো পর্যন্ত। আপনি দেখেন, আমি আজকে যদি কোনো কারণে অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে অধিকার চাওয়ার জন্য আমি যাব আদালতে। তাহলে আদালতে আমার বিচার বিভাগের কাছে আমার অধিকার বাস্তবায়নের জন্য একটা নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, পেশাদার বিচার বিভাগ দরকার। সেই জায়গাতে ঘাটতি রয়েছে। সংসদের যারা নির্বাচিত হবে তারা বিতর্ক করে সরকারের জন্য জননীতি প্রণয়ন করবে, তার জন্য একটা কার্যকর সংসদ দরকার, সেখানে ঘাটতি রয়েছে। ফলে আমি একটা নির্বাচন শুধু করে ফেললাম, কিন্তু আমার বিচার বিভাগে যেখানে আমার আইনের অধিকারের সুরক্ষা দিতে প্রশ্নবুদ্ধ হচ্ছে, আমার সংসদ যেখানে আইনটা তারা তৈরি করতে পারছে কি পারছে না, সেই দক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে, সেই নিশ্চয়তা কতটুকু তৈরি হচ্ছে, সেইগুলোর কোনো রকম যদি আমি কোনো প্রস্তুতি না তৈরি করি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো রকমের আমরা পরিবর্তনের সূচনা না দেখি, তাহলে সেই নির্বাচন দিকে আমরা আবার আর একটা ফ্রাঙ্কেনস্টাইনের দিকে যাব না। অর্থাৎ সেই সম্ভাবনাটা তো আমরা মোচন করতে পারছি না। ফলে এখন আজকে 100 দিন হোক আর 30 দিন হোক, আমরা 100 দিন হয়েছে, 3 মাস হয়েছে। 3 মাস উনি যেটা বললেন, মাসুক ভাই যেটা বললেন, যে গত 14 বছরের ইতিহাসে 3 মাস তো খুবই সামান্য একটা সময়, মানে যদি 14 বছরের পরিমাণেও যদি বলি, তাহলে সেই সময় আপনারা এতদিন ধরে এত কিছু করেছেন বলে দাবি করছেন, কিন্তু কোথাও তো একটা ছোট নুড়ি পাথরেরও পরিবর্তন করতে পারেননি। তাহলে আজকে যে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি একটা বড় পরিবর্তনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সহনশীল হবেন না? না, আবার এটা কিন্তু অধ্যাপক মারিফুল ইসলাম স্যার, সেটি হচ্ছে যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর, আমাদের তো জোট কেন্দ্রিক রাজনীতির একটা সংস্কৃতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে বিএনপির কথাই যদি খুব উল্লেখ করেই বলি যে তারা সংস্কারের জন্য সময় দিতে চায়, সময়টা কোট যৌক্তিক সময়, এরপরে তারা একটি নির্বাচন চায়। এখন এই যৌক্তিক সময় নিয়েই তো রাজনৈতিক দলগুলো যৌক্তিক থাকতে পারছে না, তাহলে এর সমাধানটা কি করবে? না, একটা কোনো কিছু তো অনির্দিষ্টকাল চলতে পারে না, এটা কোনো সন্দেহ নেই। এই সরকারের একটা প্রধানতম দুর্বলতার জায়গা যেটা কি, সেটি হচ্ছে যে কিছু অস্বচ্ছতার জায়গা আছে। অস্বচ্ছতার জায়গা আছে কেমন, যে কে কোন ডিসিশনটা কিভাবে নিচ্ছে সেটা জনগণ বুঝতে পারছে না। যেমন ধরা যাক, একটা প্রচলিত সরকার পদ্ধতির মধ্যে যদি একজন মন্ত্রী থাকেন, একজন প্রধানমন্ত্রী থাকেন, সেই সিদ্ধান্ত আমি জানি যে উনি নিচ্ছেন, ভালো নিক খারাপ নিক, কিন্তু আপনি জানেন যে এটা তার জব ডেসক্রিপশনের মধ্যে ধাপগুলো আমাদের জানা আছে। কিন্তু এই জায়গায় এই অস্বচ্ছতাটা খানিকটা আছে। ফলে এই অস্বচ্ছতাটা দূর করতে যদি তারা পারেন, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কাছে এবং জনগণের কাছে, যেটা আজকে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের এখানে কতগুলো আমরা সে ট্রান্সপারেন্সি এস্টাবলিশ করার জন্য বলছে যে প্রত্যেকটা মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে, বলেছেন যে তাদের ওয়েবসাইটে পরিষ্কার করে জানানো যে কিভাবে নেওয়া হচ্ছে, কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কি কাজ করা হচ্ছে, কি উদ্দেশ্য, সবকিছু স্পষ্ট জানানো। তার মানে এই যে ট্রান্সপারেন্সির একটা ঘাটতি, কিন্তু উনি এটা অনুভব করেছেন যে একটা ঘাটতি আছে, তো সেই ঘাটতিটাকে অ্যাড্রেস করতে তারা চেষ্টা করছেন। ফলে আমরা এটা বলে শেষ করছি এই পর্যায়ে, যে আসলে যৌক্তিক সময়টা কতটুকু, সেটা হচ্ছে যে আমার সংস্কারটার ব্যাপারে যৌক্তিকভাবে একমত হওয়ার ব্যাপারটা প্রথম কাজ, যে দিজ আর দ্য প্রায়োরিটিস, যে আমরা এটা করব। সেটা করার জন্য সংস্কার কমিশনগুলো তারা তাদের প্রস্তাবগুলো আনার পর আপনি দেখেন, দলগুলো দেখুক তারা কোনটাতে একমত, কোনটাতে পরিবর্তন চায়, কোনটা গ্রহণ করবে, কোনটা গ্রহণ করবে না, সেটা তারা বিচার করুক, এবং তারপরে তারা দেখুক যে যেগুলো তারা রাখছে সেগুলো বাস্তবায়ন করতে কতটুকু সময় লাগবে। যে অধ্যাপক সেইখানে আমরা একমত হতে পারি। মারুফুল ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। মাসুক ভাই, আসতে চাই এই প্রশ্নটি নিয়েই, যেটা আমাদের অধ্যাপক মারুফুল ইসলাম স্যার বলছিলেন, যে এই 100 দিনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কারগুলো কিংবা জুলাই বিপ্লবকে ধারণ করে আগামী দিনের রাজনীতির যে প্রেক্ষাপট বা প্ল্যাটফর্ম দাঁড় করানোর যে প্রস্তুতি অথবা সেই উদ্যোগ, সেটি খুব একটা বেশি তিনি দেখছেন না। ধরেন ডিসেম্বরের 31 তারিখে যদি জাতীয় সংসদ নির্বাচন ডিক্লেয়ার হয়, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না?
বলেন, আগে বলেন, বাস্তবতায় আসেন, পারবে না? আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, তাদের আপনারাই তো বলছেন যে ধরে জুলাই বিপ্লবে তাদের বিচার না করা পর্যন্ত তারা কোনো ধরনের রাজনৈতিক স্পেস পাবে না, সেটা তো আপনারাই বলছেন। স্পেস পাবে না, ইলেকশন করতে পারবে না, দাঁড়াইতে পারবে না। ধরেন দাঁড়াইলো না, পলিটিক্যাল স্পেস না, আওয়ামী লীগ নামে একটা দল কি বাংলাদেশে আছে? আমার তো দলের পক্ষে কথা বলার কোনো যুক্তি নেই। আছে? আছে। তারা যদি ইলেকশন করে, জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, আপনি কি করবেন বলেন? বলেন আপনি আওয়ামী লীগ কোনো সংস্কার করার সুযোগ নাই, কি করবেন? কি করবেন আপনি বলেন? আসেন জায়গায় বলি। আমার ধরেন আমার দল বিএনপি, আমার একটা দলের গঠনতন্ত্র আছে যেটাতে দল চলে। আমরা আগামী দিনে যে 31 দফা, এক দফা জনগণ পছন্দ করে না মনে করেন, জনগণ আমরা ভোট দেবে, আমাকে ভোট দেয়, আপনি কি করবেন? এই প্রফেসর সাহেব দেন ওনার আর 5টা কলিগ আমাকে দিয়ে ভোট দিল, আপনি কি করবেন? হ্যাঁ, আমাকে নবীন পার্লামেন্টের মেম্বার হয়েছে, জনগণ আপনাদের ভোট দিলে আমাদের কারো কিছু করে না। আসেন জায়গায়, বাস্তবতা আসেন ভাই। 31 বছর হয় না, 31 পার্লামেন্ট নির্বাচন করছি আমি অনার্স পাস করে 37,000 কলেজের ছেলেমেয়েরা আমি ভিপি হয়েছি, ওদের মতো মেয়েরা ছেলেরা আমাকে ভোট দিয়েছে। আমি বলি, আমি পার্লামেন্টে দাঁড়াইলাম, আমি কথা দিলাম দুর্নীতি করব না, আমি হওয়ার পরে দিন দুর্নীতি আরম্ভ করলাম, আপনি কি করবেন? সংস্কার বলতে কি বুঝান আগে বুঝেন, সংস্কার বলতে কি বুঝান? এই অনিয়ম অব্যবস্থাপনা কিছু থাকবে না, প্রায়শই বলে রাজনীতিবিদের সংস্কার। আর ভাই আমি কোন আদর্শ নিয়ে জনগণের কাছে যাব, কোন আদর্শ করলে আমি ভোট পাবো আমি বুঝবো, এটা আমি বুঝবো। আমারটা পছন্দ না হলে ভোট দেবেন না। সেই আদর্শের মধ্যে মাসুক ভাই যাতে ডাবল স্ট্যান্ডার্ড না থাকে, অর্থাৎ মুখে একটা বলছে বাস্তবে করছে আরেকটা, ডাবল স্ট্যান্ডার্ড থাকবে। রাজনীতি হিউমার, বিকল্প নাই। মানে এটা কি শুধু বাংলাদেশে? এটা কি শুধু বাংলাদেশে? বিশ্বযুদ্ধে তালগাছ সাথে যুদ্ধে আমি বলি ধরেন, আমি ডবল স্ট্যান্ডার্ডকে আমি নির্বাচনে জিতলাম, জনগণ ভোট দিল। সংস্কার যদি এইটাই হয়, ও গিয়া ঢাকার থেকে যে ভোট দিতে পারবা, ও ইলেকশন করতে পারলে, ক্যাম্পিং করতে পারলো, সেই ভোটে যদি আমি জিতি, আপনি কি করবেন বলেন? না, আমরা তো বলছি জনগণ সমর্থন দিলে তো কারো কিছু করার নাই ভাই। নাই, আসেন আপনি। এখন আমি যে কথা বলতে চাই, এই 5 আগস্ট বিপ্লবের পর রাজনীতিবিদরা যদি শিক্ষা না নেয়, তবে দেশের কপালে দুঃখ আছে। না, শিক্ষা যে নিয়েছে সেটা 100 দিনে কতটুকু আমরা দেখতে? এই আমি বলি সংস্কার অতীব জরুরি। 100 দিন এটা যথেষ্ট সময় নয়, বাট একটা কথা আছে ইংরেজিতে, মর্নিং শোজ দ্য ডে। জি, আছে না? এবার আজকে প্রথম আলো একটা লিড নিউজ করছে, দেখবেন গত প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী। একদম এডমিন কাডারের একটা মিটিং হয়েছে, সবাই বক্তৃতা রাখছে, সেখানে ছিল রাইট ম্যান রাইট প্লেসে বসে নাই। উনি মেধাবী, উনি ফার্স্ট হয়েছে বিসিএসে দাঁড়াতে, মেরিট লিস্ট একবারই হয়, ওইটাই মেরিট লিস্ট। আমি আছি 25, আমি ছাত্রলীগ করছি, ও আছে 36, ওর আর আমার হয়েছে, উনি হয় নাই। এটা হয়েছে না এই আমলে? এগুলো এই জঞ্জাল একটা দূর করতে হবে। সংস্কার আমি বলি, এখন এই জন্য তো সংস্কার আমি বলি, আমি আসতে দেন সংস্কার। জি, মূল সংস্কার 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার, দীর্ঘ ভোটের অধিকার প্রতিষ্ঠার। বিএনপি আমরা অনেক সময় আমরা ভুল বলেন, 17 বছর বলেছি আমরা ক্ষমতা আসতে চাই, নো, এখনো বলি না আমি। আজকে আপনার এখানে আসার আগে ফোন করছে, শোনেন, নো, আমরা ক্ষমতা আসতে, আমরা নির্বাচন নিয়ে আপনারা কোথায় যাবেন? আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম করেছি। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দিবে। আমরা তো করি না বিএনপিতে ভোট দাও, বিএনপি ক্ষমতা আসে বলছি। এই ছোট্ট প্রশ্নটি আমি আপনার কাছে রাখি, আপনি একটু শুনেন। সেটি হচ্ছে যে আপনারা বলছেন না যে আপনারা ক্ষমতায় যেতে চান, খুব ভালো কথা, একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের এমন কথাই তো হওয়া উচিত। কিন্তু এই ভোটাধিকারের প্রশ্নে জনগণের যে ভোট দেওয়ার যে প্রসঙ্গ, তার যে অধিকার, সাংবিধানিক অধিকার, এটি যাতে আর কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেটি তো আপনারা চান। তাহলে সেই প্রশ্নে যে সংস্কারগুলো দরকার, সেই সংস্কারের জায়গাটিতে আপনাদের সহযোগিতা কেমন আছে? সংস্কারগুলো কোনো দলের জন্য নয়। যেমন আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছিল, নির্বাচন কমিশন, পিএসসি, জুডিশিয়াল নিয়োগ, দুদক, হ্যাঁ,
আপনি দেখেন ভারতে আর পাকিস্তানের উদাহরণ দেই, কখন ইলেকশন কমিশন জুডিশিয়াল নিয়ে তারা তর্ক করে, ইমরান খান এত অত্যাচার হয়েছে করে নাই, এর একটা সুষ্ঠু সমাধান করা এই কারণেই দরকার। ধরেন প্রফেসর সাহেবের দল নির্বাচিত হলো, 5 বছর পর যদি উনি আবার ওনার মতো করে প্রশাসন ইলেকশন কমিশন সাজায় আবার আন্দোলন সংগ্রাম, তো লাভ হইল কি? আমরা এত আত্মত্যাগের বীরে কি লাভ হলো? সংস্কার করা দরকার। হ্যাঁ, সংস্কার কি? আপনার সংবিধানের সংস্কার কীভাবে করবেন বলেন আপনি আমারে? আমি লেখাপড়া কম জানি। সংবিধানের একটা অক্ষর পরিবর্তনের ক্ষমতা পার্লামেন্ট স্যার আছে? বলেন আপনি কে করবে? বিপ্লব হলে বিপ্লব পরবর্তীতে পরিস্থিতি গণ অভ্যুত্থান কি? আপনি শপথ দিলেন কেন? ডক্টর ইউনূস সাহেব প্রেসিডেন্টকে শপথ দিল কেন? উনি শহীদ মিলে শপথ নিতেন। শেখ মুজিব 70-এর নির্বাচনে জেতার পর বাংলাদেশে শপথ দিছে, চেয়ারে বসে গেছে, শপথ দিছে। বলেন শেখ মুজিব কার কাছে শপথ নিছে? কার কাছে নিছে? কার কাছে শপথ নাই। ওই মন্ত্রী পরিষদ শপথ দিছে কার কাছে? কার কাছে শপথ দিবে সে? স্পিকার ছিল না বা ডেপুটি স্পিকার ছিল না। আমরা একটা বিরতি দেবো, তার আগে মাসুক ভাই আমরা একটু শুনে আসি যে অনেকগুলো প্রশ্ন উল্লেখ করেছেন যে কাজী মারুফুল ইসলাম স্যার, খুব ছোট করে। না, অবশ্যই প্রথম কথা আনিকা তাহসিনের কথা আমরা বিরতির পরে এসে শুনবো। না, আমরা বিরতির পরে এসে শুনবো লম্বা সময় ধরে। যে আপনার আলোচনার প্রেক্ষাপটে কিছু বলেছেন, তার প্রেক্ষাপটে আপনি কি বলতে চান? না না, আমি মাসুক ভাই যেটা বলেছেন সেই জায়গায় রাখতে চাই যে উনি যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করলেন যে এই পরিবর্তনগুলো দরকার, তো সেই পরিবর্তনগুলো যেমন প্রশাসনের উদাহরণটা দিলেন, যেমন বিচার বিভাগের উদাহরণটা দিলেন, তো আমরা তো এটাই বলছি যে একটা টেকসই পরিবর্তনটাকে যদি টেকসই করতে হয় তাহলে অবশ্যই আমার প্রশাসনে পরিবর্তন আনতে হবে, আমার বিচার বিভাগে পরিবর্তন আনতে হবে। তাহলে সেই পরিবর্তনগুলো আনার জন্য তো আমার একটা সুপরিকল্পিত ডিজাইন দরকার। মাসুক ভাই আরেকটি বিষয় কিন্তু বলছে যে অধ্যাপক মারুফুল ইসলাম স্যার, সেটি হচ্ছে যে এই পরিবর্তন কিংবা জন আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে রাজনৈতিক দল একমাত্র না হলেও অন্যতম একটা স্টেক হোল্ডার হিসেবে কাজ করে, কিন্তু সেই জায়গা থেকে তাদের যে স্পিরিট আর এই জুলাই বিপ্লবের পরে জনগণের যে স্পিরিট, দুইটা জায়গা কি একসাথে মিলছে? মিলছে না এই কারণেই যে ওনারা এখনো পুরনো রাজনীতির মধ্যে আছেন। রাজনীতিটা যে নতুন করে সংজ্ঞায়িত হয়েছে সেই জায়গাটা ধরতে পারছেন না। যে উনি বলছেন যে দেশ চালাবে কারা? রাজনীতিবিদরা। তো রাজনীতিবিদরাই তো দেশ চালাবেন। তো রাজনীতিবিদরা বলতে মানে হচ্ছে রাজনৈতিক দলের সদস্য তাই না, আমিও রাজনীতিবিদ, আপনিও রাজনীতিবিদ, আমাদের প্রত্যেকেই রাজনীতিবিদ। অর্থাৎ দেশ চালানোর যোগ্যতা আমাদেরও আছে, ওই আনিকারও আছে, আনিকার ছোট ভাইয়েরও আছে, আমার আছে, আপনার আছে। অর্থাৎ আমরাও দেশ চালানোর যোগ্য একজন স্টেক হোল্ডার। তবে মাসুক ভাইয়ের বেশি আছে একটু। মাসুক ভাইয়ের বেশি নেই, একটুও বেশি নেই, কিন্তু মাসুক ভাই সংগঠিত প্ল্যাটফর্মে আছে। আমি প্রফেসর যোগ করি যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইলেকশন দাঁড়াও 399 জন দাঁড়াতে পারেই তো। আমি বলি নাই তো আপনারা 25 বছরের ঊর্ধ্বে সর্বনিম্ন পার্লামেন্ট নির্বাচন করা ক্রাইটেরিয়া কি এখন বর্তমানে? কালকে পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তন হলে না, আমি বলি এখন কি না, এখন হলো 25 বছর বয়স হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে পারে, যে কোনো জায়গায় ভোটার হতে পারে। ভোটার না হইলে হবে, কিন্তু আপনি ভোটার না পার্লামেন্ট নির্বাচন করতে পারবেন। আচ্ছা, তা আপনি ইলেকশন করতে পারবেন। আপনার যদি সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা মিলা 300 আসন মনোনয়ন দেয়, ওনার দেশ চালাবে, জনগণ ভোট দেয় না, বলছি না না করছে কি? আমি বলি নিটার সব সচিবরা মিলা যদি বিরতিতে যেতে হবে। আমরা বিরতি থেকে ফিরে এসে শুনবো আনিকা তাহসিন। আপনার কাছে প্রশ্নটি রেখে যায়, যেটি আমাদের দুজন সম্মানিত আলোচক বললেন যে আসলে এই জুলাই বিপ্লবের পরে রাজনীতির যে নতুন সংজ্ঞায়ন, সেটি জনগণের কাছে সেটি উপস্থাপন করা, জনসমর্থনের প্রসঙ্গ, এই সূত্র ধরে আমরা যে আলোচনাটি শুনছি যে তরুণরা নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া করছে, ভাবছে, জনসমর্থনের বিষয়টি তারা নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করছে। এই আলোচনা কিংবা এই আলোচনার যে অগ্রগতি কতটুকু এগিয়েছে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, কি বার্তা দিলেন প্রধান উপদেষ্টা? যে প্রশ্নটি আনিকা তাহসিনে আপনার কাছে রেখে যাওয়া, নতুন তরুণরা নতুন দল গঠন করছে, এরকম একটা আলোচনা আমরা শুনছি। সেক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক তারা বলেছেন গণমাধ্যমে সরাসরি তারা জনগণের মনোভাব বোঝার চেষ্টা করছেন, কতটুকু বোঝা গেল?
আমি তো মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি জনগণের মনোভাব বুঝতে আসলে সম্পূর্ণ সফল। কারণ বাংলাদেশে আসলে বিপ্লব পরবর্তী সরকার, মাসুদ ভাই আমার শ্রদ্ধেয় অগ্রজ একটি প্রশ্ন করেছেন যে সংস্কার কি নির্বাচনের বিকল্প কিনা। তো বিপ্লব পরবর্তী সরকারের ক্ষেত্রে সংস্কার অবশ্যই নির্বাচনের বিকল্প নয়, বাট নির্বাচন কিন্তু সংস্কারের সম্পূরক বর্তমানে। এবং নাগরিক কমিটি বলি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, তাদের নীতিগত সিদ্ধান্ত এবং তাদের বর্তমান কার্যক্রম যদি আমরা পরিচালনা করি, এটি সম্পূর্ণভাবেই স্বচ্ছ এবং অন্যান্য রাজনৈতিক দলের যেই প্রভুত্ব বা তাদের যে দাসত্বের যে ইতিহাস আমরা যদি লক্ষ্য করি, কিংবা তারা তাদের নেতাকর্মীদের ক্ষেত্রে সরাসরি অনেক রাজনীতিবিদরা অপারগতা প্রকাশ করছেন যে তারা তাদের তৃণমূলকে কন্ট্রোল করতে পারছেন না। এই জায়গায় আমি মনে করি সেটি রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক হোক, নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জায়গায় সফল, এবং তারা জনগণের মনোভাব বুঝে জনগণকে সার্ভ করতে পারছে তাদের জায়গা থেকে। এবং আরও মাসুদ ভাইয়ের কিছু প্রশ্নের উত্তরে যদি আমি আমার উত্তরকে একসাথে করি, যে রাজনৈতিক দল যদি খারাপ হয় আমি রাজনৈতিক দলকে ভোট দেব না, এই অধিকার আমার আছে। কিন্তু আসলে সংস্কার শব্দটা, সংস্কার মানে কি শুধু রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সংস্কার, কিংবা একটি দেশের ফিজিক্যাল স্ট্রাকচার আমি চেঞ্জ করে দিচ্ছি, দেশ রাতারাতিভাবে টেকনোলজিক্যালি খুব স্ট্রং একটা পজিশনে চলে গিয়েছে, সেটি তো নয়। আসলে সংস্কার মানে কিন্তু নীতিগত সংস্কারও, জনগণের মনস্তাত্ত্বিক সংস্কারকেও কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। একজন নাগরিক সে তার রাজনৈতিক অধিকার বুঝতে পারছে কিনা, সমাজে তার অর্থনৈতিক অধিকার সে বুঝতে পারছে কিনা, এটিও কিন্তু সংস্কারের একটি বড় অংশ। এবং বর্তমানে আমরা যদি বাংলাদেশের জনগণের দিকে তাকাই, তারা কিন্তু আমরা দেখছি যে একটা ম্যাস ক্রিটিসিজম হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার যা কিছু করছে সেখানে তাদের ভুল ত্রুটি জনগণই তুলে আনছে। এটিকে আমি এটি তো ভালো, এটি তো সরকারও প্রত্যাশা করছে, এটি খুবই ভালো। এবং এই জায়গায় যদি আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার রিসেন্টলি মেট্রো রেলের ক্ষেত্রে বলি বা বিভিন্ন অর্থ পাচার কিংবা সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ, বিভিন্ন জায়গায় যদি আমরা তাকাই, তারা কিন্তু তাদের নীতিগত জায়গায় যে চমৎকার এক্সাম্পলগুলো সেট করছে, এগুলো কিন্তু মনস্তাত্ত্বিক সংস্কারে খুবই জোরালো ভূমিকা পালন করবে। জনগণ বুঝতে পারছে যে আসলে সংস্কার মানে শুধু রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা আমার বলা কথায় এই সংস্কার না। সংস্কার মানে আমি বুঝতে পারছি, আমি অনুভব করতে পারছি যে আমার সংস্কারটা ভেতর থেকে আসছে, এবং আমি এই সংস্কার নিয়ে যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হব আমি ততক্ষণ পর্যন্ত ক্রিটিসাইজ করতে পারছি। এই জায়গাটি আমি মনে করি এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার সফল, এবং নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবকে ধারণ করে এই বিষয়টিকে সম্পূর্ণভাবে সফলতা দিতে পেরেছে। এবং এই সাথে আপনার আলোচনার সূত্র ধরে এই প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছে আপনার মাধ্যমে। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাটি আসছে, নিশ্চয়ই আপনার চোখে পড়ছে যে সমন্বয়কদের মধ্যে সম্পর্ক বা ঐক্য আগের মতো আছে কিনা। এই প্রশ্ন আসা তো অস্বাভাবিক নয়। একটি সংগঠন কিংবা একসাথে হয়ে যদি 5 জন মানুষও কাজ করে, সেখানে ঐক্যের প্রশ্ন তো স্বাভাবিকভাবেই চলে আসে। সে জায়গায় আমি আসলে এই জায়গায় উত্তর দিতে চাই যে অবশ্যই না, আমাদের মধ্যে দ্বিমত হয়, যেটি অন্যান্য রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সকল সংগঠনই হয়, এবং এটি আসলে একটি হেলদি প্র্যাকটিস আমি মনে করি। এবং আমাদের স্বাভাবিকভাবে বিভিন্ন মিটিং হয়, আমরা নীতিগত সিদ্ধান্তে দ্বিমত পোষণ করি, এবং সবাই আমরা এক দেয়ালের ভেতরে সেটি সমাধান করে আবার বের হই। সো এই জায়গায় আমাদের সফলতা আছে, এবং আমি মনে করি না আমাদের ঐক্যের কোনো ধরনের ঘাটতি আছে। বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান কার্যক্রম যদি আমরা লক্ষ্য করি, যে আমরা আসলে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছি, এই জায়গায় ঐক্যের প্রশ্ন তো আসেই না, বরং আমরা একে অন্যকে কমপ্লিমেন্ট করছি। আমার মনে হয় এই প্রশ্নটা আরো যুক্তিসঙ্গত। এবং সেই সাথে আনিকা তাসিনা, এই প্রশ্নটিও আছে নিশ্চয়ই, এই প্রশ্নে আপনারাও ঘরোয়াভাবে প্ল্যাটফর্মের মধ্যে আপনারা আলাপ আলোচনা করছেন। সেটা হচ্ছে কোথাও আমরা দেশে দেখেছি যে সমন্বয়কদের সাথে কোনো বড় রাজনৈতিক দলের একটা ভুল বোঝাবুঝির বিষয়টি লক্ষ্য করছে। এখন এটিকে কি ভুল বোঝাবুঝি হিসাবে দেখছেন, না রাজনৈতিক ভাষ্য অনুযায়ী রাজনৈতিক প্ল্যাটফর্ম আগামী দিনের প্রেক্ষাপটে পরস্পরের জায়গাতে প্রতিযোগিতার দৃষ্টিতে দেখারও সুযোগ আছে কিনা? ভুল বোঝাবুঝি তো কিছু হয়েছে, যেটা স্পষ্টত আমরা লক্ষ্য করেছি। তবে আমি মনে করি যে আমাদের
আসলে প্রতিযোগিতামূলক যে রাজনীতি আছে সেটির সুস্থ চর্চারও প্রয়োজন। ভুল বোঝাবুঝি, বড় বড় রাজনৈতিক দলগুলো ভুল বোঝাবুঝিকে যদি এমন কোনো পর্যায়ে নিয়ে যায় যে নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা তাদের জন্য থ্রেট মনে করে এবং তারা এমন পদক্ষেপ এবং এমন কোনো বার্তা তারা সমাজকে দেয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটির সাথে তাদের এই ধরনের বিরোধ, এটি আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার একটি অন্তরায় এবং বাংলাদেশের আগামীর গতিপথ নির্ধারণে এটি বড় একটি বাধা। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে এটি বড় রাজনৈতিক দলগুলোর প্রধানত দায়িত্ব এবং অবশ্যই আমাদেরও এই ধরনের বিভেদ যাতে তৈরি না হয় এবং সেই বিভেদ থেকে যাতে কোনোভাবে বিভাজন সৃষ্টি না হয়। আনিকা তাসিন, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার আসতে চাই, যেটি আল জাজিরাকে বারেরও প্রধান উপদেষ্টার যে বক্তব্য, তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া সেটি সরকারের জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না, পাশাপাশি সংখ্যালঘু নির্যাতনের যে প্রোপাগান্ডা ভারত জিয়ে রাখছে এবং বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা করছে। এই দুই প্রশ্নে আমাদের এখানে আগামী দিনে নির্বাচন কিংবা আমাদের যে চলমান রাজনীতি, একই সাথে সংস্কার কার্যক্রমে কোনো ব্যাঘাত সৃষ্টি হওয়ার সুযোগ আপনি দেখছেন কিনা? আসলে বর্তমান বিশ্বে যে পরিস্থিতিতে আমরা বসবাস করি সেটা তো ইনসুলেটেড না এবং আইসোলেটেডও না, অর্থাৎ আমাদের সাথে আমাদের বহির্বিশ্বের সঙ্গে বিভিন্ন পক্ষগুলোর সঙ্গে আমাদের অনেক রকমের যোগাযোগ আছে। ফলে সেই হিসেবে বলা যায় যে ধরা যাক যেগুলো বড় শক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা আমাদের নিকট প্রতিবেশী ভারত কিংবা আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী পার্টনার চীন, এই যে বড় বড় রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক অবশ্যই আমাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং আমাদের দিক উন্নয়নের বা আমাদের চলার যে গতিপথ সেটাতে অনেক অংশে অনেক সময় প্রভাব বিস্তার করে, কিন্তু এই প্রভাবটা এতটা না যেটা নির্ণায়ক হয়ে উঠতে পারে। অর্থাৎ কোন দিকে যাবে সেটাকে প্রভাব বিস্তার করার চেষ্টা থাকে, কিন্তু দিন শেষে এই গতিমুখটা নির্ধারণ করে এদেশের নাগরিকরাই, এদেশের মানুষরাই, অর্থাৎ আমরা এটাকে ঠিক করব। ফলে ট্রাম্প একটা রিপাবলিকান গভর্নমেন্ট এসছে, সেক্ষেত্রে বর্তমান সরকারের যিনি প্রধান তার সঙ্গে ডেমোক্র্যাটদের দৃশ্যমান সম্পর্কগুলো অনেক বেশি ভালো বলে আমরা দেখেছি। কিন্তু একই সঙ্গে আমার কাছে এটাও মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ডিপ স্টেট আছে। ডিপ স্টেট মানে হচ্ছে যারা রাষ্ট্রের মূল কাঠামোটাকে পরিচালনা করে, সেখানে রাজনৈতিক দলগুলো তাদের দ্বারা প্রভাবিত হয় না খুব একটা। সেই ডিপ স্টেটের কাছে বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক গুরুত্ব, সেই গুরুত্বটা আসলে এখনও আছে। ফলে সেটা কোনো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট অথবা রিপাবলিকান প্রেসিডেন্টের ব্যক্তির কারণে পরিবর্তন হয়ে যাবে, বিষয়টি এরকম না, পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। একই রকম ভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গার মধ্যেও কিন্তু কতগুলো স্থায়ী জায়গা আছে, সেই জায়গাগুলো কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না। কিন্তু ভারত বা বাংলাদেশ তারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য আভ্যন্তরীণ পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করে, যেটা এক্ষেত্রেও হচ্ছে। আমাদের এখানে যে সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়, এটি তো শুধু প্রোপাগান্ডা বললে আমরা অস্বীকার করব বাস্তবতাটাকে। এখানে তো হয়, এটা ঐতিহাসিকভাবে হয়ে আসছে, অন্য রেজিমের সময় এটা হয়েছে, এখন এটা হচ্ছে, বিভিন্ন মাত্রায় হয়। কিন্তু এটাকে কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা সেখানে একটা প্রশ্ন, সেটাই হচ্ছে প্রশ্ন। এবং সেই প্রশ্নের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দেশের রাজনৈতিক পক্ষগুলো যে সেটা আমার এই ছাত্র জনতা যে সংগঠনগুলো আছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংগঠন, প্লাস অন্তর্বর্তীকালীন সরকার, প্লাস আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের মধ্যে পরস্পরের আন্ডারস্ট্যান্ডিংটাই যথেষ্ট। তারাই এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। ভারতটা থাকতে হবে, সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট এবং বোঝাপড়া থাকতে হবে যে এটা আমরা, আমাদের দেশ, আমাদের মধ্যে ভিন্নতা থাকবে, আমাদের মধ্যে সংকট থাকবে, আমরা এটা মোকাবেলা করব। অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। মাসুকুর রহমান মাসুক ভাই, আসতে চাই আলোচনাটাকে আরেকটু এগিয়ে রেখে এই প্রশ্নটি আপনার কাছে করছি যে বিএনপি এই মুহূর্তে যে রাজনৈতিক কর্মসূচি অথবা যে আয়োজনগুলো তারা করছে, এটি কি সরকারের উপরে এক ধরনের নির্বাচনী চাপ কিনা, সেই প্রশ্ন কেউ কেউ রাখছেন। বিএনপি একটি গণমুখী দল, একাধিকবার রাষ্ট্র পরিচালনার ভার এই দলের উপর বর্তাইছে, বিরোধী দলীয় দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রয়েছে। বিএনপি জনগণের পাশে সবসময় আছে, থাকবে। কখন কোন প্রোগ্রাম বা কর্মসূচি
জনগণের মঙ্গলের জন্য সেটা সবসময় দিয়েছে, এখনও দিবে, ভবিষ্যতেও দিবে। এবং বিএনপির নির্বাচনমুখী দল, এদেশে কখনো সুষ্ঠু নির্বাচন ধারা ফিরিয়ে আসলে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণ যদি আমাদের ভোটে না, এই কর্মসূচি বা বড় বড় সম্মেলন করে বা সমাবেশ করে আপনারা সরকারকে কি জানাতে চান, কি মেসেজ দিতে চান? আমরা বলি, শুনেন, আমরা আওয়ামী লীগের আমলে আপনার 18 আমরা পার্টির অফিসের সামনে কত বড় বড় সমাবেশ করেছি, আমাদের সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সাউন্ড গ্রেড বলেন, বুলেট মেরে আমাদের সবার কত আহত নিহত হয়েছে, সেটা আমরা সবসময় করি। বিএনপি জনগণের কাছে থাকবে। আমরা আজকেও, আমি এখানে আসার আগে আমাদের তারেক সাহেবের সাথে মিটিং ছিল, আমরা আমাদের 31 দফা নিয়ে আমরা থানায়, উপজেলা, ইউনিয়নে যাব, আমাদের প্রায় 64 দিন ব্যাপী। আমি তাকে বলেছি আপনার 64 জেলায় 64 সমাবেশ করে আমরা করবো। রাজনৈতিক দল তো সবসময় 31 দফা নিয়ে যে তৃণমূল পর্যায়ে যাওয়া, সেটি কি 31 দফাকে পরিচিত করা নাকি তাদের জনগণকে বলে যে নির্বাচন আসন্ন? না, দুটোই হতে পারে। জনগণ নির্বাচন যেতে পারে না, যাবো না আমরা নির্বাচন। আমরা কারণ ওয়াই নট নির্বাচন? আপনার বলেন তরুণদের নতুন দল, আপনার এদেশের দল করার অধিকার তো সবাই আছে, করবে। সমন্বয়করা যদি একটা দল করে, সহযোগিতা থাকবে, ওয়েলকাম। আপনার খেয়াল আছে, জয় যখন বাংলাদেশে আসছে, তারেক সাহেব ফুলের তোরা তাকে 32 নাম্বার পাঠিয়ে দিয়েছিল, মিষ্টি পাঠিয়ে দিয়েছিল। মোস্ট ওয়েলকাম করা উচিত একাধিক দল থাকলে। কেন করবে না? জনগণ যদি আমার বলে, আমরা 14 ইলেকশনে যাই নাই আওয়ামী লীগের নেতৃত্বে। জি, আপনারা বলেছেন সুশীল সমাজ, মিডিয়া, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে দেখতেন। 18তে করেছিলাম, আমরা 3টে আসন পেয়েছি। বিএনপি 3টে আসন পাওয়ার দল। আচ্ছা, আমরা 24-এ অংশগ্রহণ করি নাই। আমরা জনগণকে নিয়ে আমরা বলেছি, আমরা যতদিন ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। আপনারা বলেছেন কতদিন? আমরা বলছি আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই আন্দোলনের তুলে দিয়ে যাব, তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। হবে। শেষ লাইন কি বলবেন? এবারই শেষ। শেষ লাইন আমি বলবো, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব বিশ্ব নন্দিত একজন নেতা মানুষ। উনি আমেরিকায় বা জাতিসংঘে যে সম্মান পেয়েছে, ওনার 83 না 85 বছর বয়স, ওনার চাওয়া পাওয়া কিছুই না, ওনাকে জাতিকে দেওয়ার আছে। এবং আমি মনে করি উনি এখান থেকে বিদায় হবে, এদেশের মানুষের হৃদয়ে শতাব্দীর পর শতাব্দী থাকবেন। সেই জিনিস করে উনি এখান থেকে বিদায় হবে, এটা আমি আশা করি। বিএনপি একটি বড় দল, এদেশের গণমানুষের নেতৃত্ব দেয় এবং সেই সবসময় ভালো উদ্যোগকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার অবশ্যই রাজনৈতিক দলদের আপনারা সমর্থন করেন এবং সহযোগিতা করবেন, তাই তো? মাসুক ভাই, অসংখ্য ধন্যবাদ। আনিকা তাহসিনা, শেষ মন্তব্য কি বলবেন? শেষ মন্তব্য, আমি আসলে রাজনৈতিক দলগুলোকে একটু সহনশীল হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ সফলতার জন্য সহযোগিতা করতে বলবো। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। আমি মনে করি যে আমাদের সবাইকেই, আমি নাগরিকদেরও বলবো, সাধারণ মানুষদেরকেও বলবো যে একটু 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 ধৈর্য ধরতে হবে। আমরা এখনো পর্যন্ত আমি মনে করি যে পথ হারাইনি এবং বাংলাদেশের মানুষ সবসময় জাগ্রত থাকে। আমার শিক্ষার্থীরা, তারা একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করে, ফলে তাদের উপরে আশা রেখে আমি মনে করি যে আমরা আরেকটু ধৈর্য ধরব এবং বাংলাদেশ আসলেই পথ হারাবে না। এবং এখানে একটু ছোট্ট প্রশ্ন, যে নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর এখন যে প্রতিক্রিয়া বা তাদের যে পদক্ষেপ বা উদ্যোগগুলো, রাজনৈতিক উদ্যোগগুলো আমরা দেখছি, তাতে সরকারের উপরে এক ধরনের অসহনশীল, আপনারা বলছেন সহনশীল থাকা, কিন্তু সেই চাপটা অসহনশীল হয়ে যাবে কিনা? না, এটা কিন্তু আসলে একটা রাজনৈতিক দল তার কৌশল হিসেবে সে চাপ কিন্তু রাখবেই, সেটা দিতে থাকবে, সেটা দিবে। কিন্তু তার সাথে মানে ধরেন আমাদের যেগুলো আমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান অনেক রকমের যোগাযোগ হয়, তো ফলে রাজনৈতিক দলগুলো সে দাবিটা সে ক্রমাগত বলতেই থাকবে, কিন্তু সরকার এবং অন্য পক্ষগুলো তাদের সাথে ওই আন্ডারস্ট্যান্ডিং করবে যে হ্যাঁ, আলাপ আলোচনা চালিয়ে যাবে, এটা চলবে। জি, মাসুক ভাই কিছু যোগ করতে চাচ্ছেন? দুই এক লাইনে চলবে। আমি আবারও বলতে চাই যে আপনাদের চাপ সহনশীল থাকবে নাকি অসহনশীল হবে? আমাদের এই সরকারের, বিএনপি তো আন্দোলনের ফসল, 17 বছর আমরা আন্দোলন করি নাই, এটা একটা দাওয়াকে উত্তপ্ত করেছি। এই পর্যায়ে ছাত্র জনতার আন্দোলন সংগ্রামীটা হয়েছে। আমি মনে করি কারো যদি জনগণের সেবা করার ইচ্ছা, খারাপ বা খায়েশ থাকে, ইচ্ছা হয়, করবে, ইলেকশন করবে।
ইলেকশন করবে, আপনি দল বলছেন যে করবে, নির্বাচনের অসুবিধা পর কোথায়? সকলের জন্য উন্মুক্ত, সেটাই অবশ্যই বলছেন। করবে। না জি, না, জি। এখানে কি এরকম বাধা আছে যে অমুক স্বতন্ত্র আমি দল করি না, আমি একা ইলেকশন করবে? জি, অসংখ্য অসুবিধা ধন্যবাদ। কোথায়? আনিকা কিছু যোগ জনগণ করবেন যদি কিনা? এক তাদের লাইনে, এক লাইনে, জি। বেছে নেয়, সমস্যা আনিকা কোথায়? তাহসিনা, এই যে বলছে সকল ইউনিভার্সিটি টিচাররা মাসুক ভাই, ইলেকশন দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ। আমি জি। আসলে সকলকে জুলাই বিপ্লবের এই যে মূল মেসেজ, মূল বক্তব্য, সেটিকে ধারণ করতে বলবো বাংলাদেশের সকল নাগরিক, ছাত্র জনতা এবং রাজনৈতিক দল। জি, অসংখ্য ধন্যবাদ আনিকা তাহসিনা, খন্দকার মাসুকুর রহমান মাসুক এবং অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।